ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা এথিক্সের একটি গুরুত্বপূর্ণ এবং মোস্ট পপুলার একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো কেয়ার এথিক্স। কেয়ার এথিক্স, যত্ন নৈতিকতা। ওকে, এই ক্লাসটির মাধ্যমে আমরা প্রথমে বুঝে নেব যে যত্ন নৈতিকতা আসলে নীতিবিদ্যার কোন ধরনের বিজ্ঞান, কোন ধরনের নৈতিক থিওরি এই কেয়ার এথিক্স। দ্বিতীয় আলোচনায় আমরা দেখব যে কেয়ার এথিক্স বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ কেয়ার এথিক্সের মিনিংটা কি এবং তার কিছু বাস্তব এক্সাম্পল, সেটা দিয়ে আমরা বুঝবো যে কেয়ার এথিক্সটা বা যত্ন নীতিবিদ্যা আসলে কি। তৃতীয় আমরা আলোচনা এই ক্লাসে করব, সেই তৃতীয় অংশটার আলোচনার বিষয় হলো যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কেয়ার এথিক্স, অর্থাৎ কেয়ার এথিক্সের হিস্টোরিক্যাল ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা কি, মানে কোন পরিপ্রেক্ষিতে, নীতিবিদ্যার কোন পরিপ্রেক্ষিতে এই কেয়ার অফ এথিক্স এই তত্ত্বটা গড়ে উঠেছিল এবং কারা এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং কাদের মতবাদের একেবারে অপোনেন্ট হিসাবে বা বিরোধী হিসাবে এই কেয়ার অফ এথিক্স গড়ে উঠেছিল, সেই বিষয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা প্রথম যে অংশটা সেটা দেখব যে কেয়ার এথিক্স আসলে কোন ধরনের নৈতিকতা। দেখো, কেয়ার এথিক্স বা যত্ন নৈতিকতা, এটাকে আমরা অল্টারনেটিভ মানে বাক্য হিসাবে, শব্দ হিসাবে লিখতে পারি এথিক্স অফ কেয়ার। ওকে, তাহলে এর বাংলা মানে কি হয়ে যাবে? যত্নের নৈতিকতা। যত্নের নৈতিকতা, এই এথিক্স অফ কেয়ার, একে আমরা সংক্ষেপে কি বলি? সংক্ষেপে বলি আমরা EOC, এথিক্স অফ কেয়ার। ওকে, যত্নের নৈতিকতা। আমি আগেই আলোচনা শুরুতেই বললাম যে আমরা প্রথম দেখব যে যত্নের নৈতিকতা আসলে কোন ধরনের নীতিবিদ্যার কোন ধরনের অংশ, বা বিজ্ঞানের কোন শাখার অন্তর্গত এই যত্ন নৈতিকতা। দেখো, আমরা যদি বিজ্ঞানের ব্রাঞ্চেসটা করি, যে ব্রাঞ্চেস অফ সায়েন্স, তাহলে বিজ্ঞানকে দুটো দিক থেকে ভাগ করা যায়। একটা ডেসক্রিপটিভ সায়েন্স, আরেকটি কি নরমেটিভ সায়েন্স। ওকে, ডেসক্রিপটিভ সায়েন্স এটাকে বলা হয় কি বস্তুনিষ্ঠ, বাংলায় বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। ওকে, আর নরমেটিভ সায়েন্স এটা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তো আমাদের এখানে প্রশ্ন হলো যে EOC মানে এথিক্স অফ কেয়ার, যত্নের নৈতিকতা, বিজ্ঞানের শাখার কোন শাখার অন্তর্গত? কেয়ার অফ এথিক্স
বা এথিক্স অফ কেয়ার আসলে কি নর্মেটিভ সায়েন্স না ডেসক্রিপটিভ সায়েন্স? কেয়ার অফ এথিক্স কিন্তু আসলে নর্মেটিভ সায়েন্স, আদর্শনিষ্ঠ একটি বিজ্ঞান। তাহলে একটু বিষয়টা আমরা যদি আর একটু পরিষ্কারভাবে বুঝে নিই, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ সায়েন্স কি করে। ডেসক্রিপটিভ সায়েন্সের কাজ হলো বিজ্ঞানের উৎপত্তি, বিজ্ঞানের বিকাশ, এই সমস্ত নিয়ে ডেসক্রিপটিভ সায়েন্স আলোচনা করে। আর নর্মেটিভ সায়েন্সের কাজ কি? মানুষের আদর্শকে নিয়ে আলোচনা করে, মানুষের মূল্যকে নিয়ে আলোচনা করে, যার জন্য এথিক্স নর্মেটিভ সায়েন্সের অন্তর্গত। ওকে, আর কেয়ার অফ এথিক্স একটা এথিক্সের একটি ব্রাঞ্চ হিসাবে কেয়ার অফ এথিক্সও হলো নর্মেটিভ সায়েন্স বা আদর্শনিষ্ঠ বিজ্ঞানের অন্তর্গত। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কেয়ার অফ এথিক্স হলো এক প্রকার নর্মেটিভ এথিক্যাল থিওরি। ঠিক আছে, তাহলে ইওসি ইজ এ নর্মেটিভ এথিক্যাল থিওরি। ওকে, তাহলে কেয়ার অফ এথিক্স হলো একটি আদর্শনিষ্ঠ নৈতিক তত্ত্ব। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে যত্নের নৈতিকতা হলো আসলে আদর্শনিষ্ঠ নৈতিকতা, অর্থাৎ মানুষের আদর্শকে নিয়ে এখানে মূল্যায়ন করা হয়, এই জন্য এটি নর্মেটিভ সায়েন্সের অন্তর্গত। এখন আমরা দেখব যে যত্ন নৈতিকতা বলতে আসলে কি বোঝায়। দেখো, যত্ন নৈতিকতা এটার শুরু হয় বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই যত্ন নৈতিকতার সূচনা দেখা দেয়। একটি নর্মেটিভ এথিক্যাল থিওরি হিসাবে যত্ন নৈতিকতা প্রধানত ডেভেলপড হয়েছিল ফেমিনিস্টদের দ্বারা, নারীবাদীদের দ্বারা। এই যত্নের নৈতিকতা প্রতিষ্ঠিত হয়েছিল বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। যত্নের যে নীতিশাস্ত্র, সেই নীতিশাস্ত্র হলো নৈতিকতার প্রতি একটা নারীবাদী দৃষ্টিভঙ্গি, কারণ এটা ফেমিনিস্টদের দ্বারাই প্রধানত গড়ে ওঠে। কি বললাম? যত্নের নীতিশাস্ত্র হলো নৈতিকতার প্রতি একটি নারীবাদী দৃষ্টিভঙ্গি। তো ফেমিনিস্ট বা কেয়ার এথিক্স প্রায় একই পর্যায়ে, যেহেতু এটা নারীবাদীদের দ্বারাই প্রতিষ্ঠিত। ফেমিনিস্টদের পূর্বে বা কেয়ার এথিক্সের পূর্বে নীতিবিদ্যা ছিল প্রধানত মেল সেন্ট্রিক, অর্থাৎ পুরুষ কেন্দ্রিক এবং সমস্যাযুক্ত হিসাবে প্রচলিত ছিল। সেই পুরুষ কেন্দ্রিক এবং সমস্যাযুক্ত যে মোরাল স্ট্যান্ডার্ড, যেটাকে জেনারেলাইজ করার প্রচেষ্টা করা হয়, জেনারেলাইজ যে স্ট্যান্ডার্ড নৈতিকতার, তার বিরুদ্ধে বা তাকে চ্যালেঞ্জ জানায় এই কেয়ার অফ এথিক্স। ওকে, তাহলে পুরুষ কেন্দ্রিক সমস্যাযুক্ত যে নৈতিকতা কেয়ার এথিক্সের পূর্বে প্রচলিত ছিল, তাকে চ্যালেঞ্জ জানায় এই কেয়ার অফ এথিক্স। দেখো, এই যে পুরুষ কেন্দ্রিক যে নৈতিকতার কথা বলা হচ্ছে, এই পুরুষ কেন্দ্রিক নৈতিকতায় নীতিবিদ্যার ভিত্তিগুলো কি ছিল? দেখো, ইওসি ফেমিনিস্টের পূর্বে নৈতিকতার ভিত্তিগুলো ছিল রাইটস
রুলস, জাস্টিস, রিজন, এইগুলো সব ছিল ফেমিনিস্টদের পূর্বে নৈতিকতার ভিত্তি। তার মানে মেল এথিক্স মানে মোরালিটিগুলো কি কি ছিল, এগুলো সব মেল। পুরুষ কেন্দ্রিক নৈতিকতার ভিত্তিগুলো ছিল রাইটস, রুলস, জাস্টিস, রিজন, এইগুলোর উপর বেস করা হতো। এবং যে মোরাল স্ট্যান্ডার্ড তৈরি হতো সেই মোরাল স্ট্যান্ডার্ডগুলোকে জেনারেলাইজ করার চেষ্টা করা হতো, সার্বিকীকরণের চেষ্টা করা হতো, এবং সেগুলো অবশ্যই সমস্যাযুক্ত হতো। সেই সমস্যাযুক্ত জেনারেলাইজড যে স্ট্যান্ডার্ড, তার বিরুদ্ধে গড়ে ওঠে এই কেয়ার অফ এথিক্স। ওকে, দেখো ইওসি বা ফেমিনিস্টের পূর্বে যে রাইটস, রুলস, জাস্টিস, রিজন, এইগুলো নৈতিকতার ভিত্তি ছিল। কেয়ার এথিক্সের পরে কেয়ার এথিক্সে সেখানে কি বলা হয়, যে কেয়ার এথিক্সের ভিত্তি হলো রেসপন্সিবিলিটি, কেয়ার, এমপ্যাথি, এইগুলো হলো ফেমিনিস্ট বা কেয়ার এথিক্সের ভিত্তিস্বরূপ। ওকে, তাহলে আমরা দেখলাম যে ফেমিনিস্টের পূর্বে পুরুষ কেন্দ্রিক যে নৈতিকতা, সেখানে রাইটস, রুলস, জাস্টিস, রিজন এইগুলোকে ভিত্তি হিসাবে দেখা হয়। আর ফেমিনিস্টের বা কেয়ার এথিক্সে সেখানে রেসপন্সিবিলিটি, তারপর কেয়ার এবং এমপ্যাথি, এগুলোর উপরে জোর দেওয়া হয়। এজন্য পুরুষ কেন্দ্রিক নৈতিকতার বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এই কেয়ার এথিক্স। ওকে, দেখো কেয়ার এথিক্সে হলো সেই নৈতিক ক্রিয়ার এথিক্স। কেয়ার এথিক্সটা আসলে কি? কেয়ার এথিক্স হচ্ছে এমন নৈতিক ক্রিয়া, মানে কেয়ার এথিক্সে বিষয়বস্তুটা হলো সেই নৈতিক ক্রিয়াগুলোকে নিয়ে আলোচনা করে, যে নৈতিক ক্রিয়াগুলো সামাজিক সম্পর্কের ভিত্তিতে রচিত হয়। তাহলে সেই নৈতিক ক্রিয়া যার ভিত্তি হলো সামাজিক সম্পর্ক, দায়িত্বশীলতা, সহানুভূতি, এইগুলো সব। তাহলে ইওসি বা কেয়ার অফ এথিক্স, এই কেয়ার অফ এথিক্সের যে নৈতিক ক্রিয়াগুলোকে কেয়ার অফ এথিক্সের অন্তর্গত বলা হয়, সে তার ভিত্তি হলো সামাজিক সম্পর্ক, দায়িত্বশীলতা, সহানুভূতি ইত্যাদি। তো এই সামাজিক সম্পর্ক, দায়িত্বশীলতা, সহানুভূতি, এগুলো কি করে না, দেখো এগুলো জোর দেয় কানেকশন টু আদার্স। আমাদের সমাজে একে অপরের সাথে কানেকশন করতে বা কানেক্ট হতে সাহায্য করে কি আমাদের এই কেয়ার অফ এথিক্সের যে ভিত্তিগুলো, ঠিক আছে, সিম্প্যাথি, সামাজিক সম্পর্ক, এইগুলো সব আমাদের কানেকশন করে অন্যান্যদের সাথে, ঠিক আছে। এই জন্য কেয়ার এথিক্স জোর দেয় কানেকশন টু আদার্স। ওকে, এবার প্রশ্ন হলো যে কেয়ার এথিক্সে কেয়ার মানে যত্ন, এই কথাটার অর্থ আসলে কি? কেয়ার এথিক্সে কেয়ার বা যত্ন, এই কথাটার মিনিং হলো প্রত্যক্ষভাবে, ডিরেক্টলি কাউকে সাহায্য করা। ওকে, প্রত্যক্ষভাবে অপর কাউকে সাহায্য করা। তো সাহায্য আমরা কি করে করতে পারি? কিছু বেসিক নিডস দিয়ে, সাস্টেইন বেসিক ক্যাপাবিলিটিস দিয়ে, না হলে অ্যালিভেট পেইনস অ্যান্ড সাফারিং, এইগুলো দিয়ে আমরা অন্যকে বা অপরকে, আদার্স ব্যক্তি, আমার থেকে আদার্স যে ব্যক্তি, তাদেরকে আমরা কিন্তু সাহায্য করতে পারি বা তাদের কেয়ার নিতে পারি, যত্ন নিতে পারি। তার মানে যত্ন হলো অন্যকে প্রত্যক্ষভাবে কিছু সাহায্য করা। সেখানে তাদের মানুষের জীবনের যে ফান্ডামেন্টাল যে
চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, এইগুলো দিয়ে আমরা তাদের বেসিক নিডসগুলো মেটাতে পারি, তাহলে এটাও তাকে একটা প্রত্যক্ষভাবে সাহায্য করা, এটা এক প্রকার কেয়ার। কোনো সময় কি হয়, আমরা কিছু অর্থ দিয়ে কাউকে প্রত্যক্ষভাবে সাহায্য করলাম, তাহলে সেই যে সাহায্যটা, প্রত্যক্ষভাবে যে সাহায্য অর্থের বিনিময়ে, সেটাও এক প্রকার কেয়ার এথিক্স, যত্ন। আর যদি কি হয়, কারো শারীরিক বা মানসিক কিছু যন্ত্রণা, কষ্ট, এই সবগুলো যদি আমি নিরাময়ে তাকে সাহায্য করতে পারি, প্রত্যক্ষভাবে অবশ্যই, তাহলেও সেটা হয়ে যায় কেয়ার বা যত্ন। তাই কেয়ার এথিক্সে কেয়ার কথার মানেই হচ্ছে প্রত্যক্ষভাবে, ডিরেক্টলি কাউকে বেসিক নিডস, সাস্টেইন বেসিক ক্যাপাবিলিটিস এবং অ্যালিভেট পেইনস অ্যান্ড সাফারিং। কারো যন্ত্রণা, সেটা শারীরিক, মানসিক, যে কোনো দিক থেকে তার যন্ত্রণা, কষ্ট, সেইগুলো তার নিরাময়ে, তার সেবা করে, সেবার মাধ্যমে বা নিরাময় করে আমরা তাকে প্রত্যক্ষভাবে কি করতে পারি না, সাহায্য করতে পারি। সেই প্রত্যক্ষ যে সাহায্য, সেটাকেই বলা হচ্ছে কেয়ার। তাহলে কেয়ার এথিক্সে কেয়ার হলো আসলে প্রত্যক্ষভাবে কাউকে সাহায্য করা। আমাদের বর্তমান এই কোভিড পরিস্থিতিতে দেখো, ডাক্তার, নার্স এবং আরও অনেক স্বাস্থ্যসাথী যারা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু পেশেন্টদের কি করছেন, তাদের যে পেইন বা সাফারিং, সেগুলো অ্যালিভেট করার চেষ্টা করছে। কত কেয়ার, কত যত্ন নিয়ে তাদেরকে কি করছে, তাদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার, সুস্থতা দেওয়ার প্রচেষ্টা করছে। তাহলে একটা নার্স, একটা ডাক্তার তার পেশেন্টকে যখন সেই শারীরিক বা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে প্রত্যক্ষভাবে যখন সাহায্য করছে, তখন সেই সাহায্য তাকে অবশ্যই বলবো কেয়ার এবং যত্ন। অবশ্যই তাকে যত্ন। হয়তো একটা ডাক্তার বা একটা নার্স, সে তার পারিশ্রমিক পাচ্ছে, কিন্তু তার সেই কর্মের বিনিময়ে, সেই সহানুভূতি, তার দায়িত্বশীলতার বিনিময়ে সে কিন্তু অন্যজনকে তার সাফারিং থেকে, তার পেইন থেকে মুক্তি দিতে পারছে। এই জন্য তার ওই কাজটাকে অবশ্যই নৈতিক কাজ বলা যায়, এবং সেই নৈতিক ক্রিয়াটাই হচ্ছে আসলে কেয়ার। যত্ন, নৈতিকতা দুটি ডমিনেন্ট নরম্যাটিভ যে মোরাল থিওরি ছিল, সেই ডমিনেন্ট নরম্যাটিভ মোরাল থিওরির একেবারে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ইওসি ইজ ডিফার টু নরমেটিভ এথিক্যাল থিওরি। দুটি আদর্শনিষ্ঠ নৈতিকতা থেকে সম্পূর্ণ ভিন্ন হল কেয়ার অফ এথিক্স। কোন দুটি থিওরি? একটা হচ্ছে ডিঅন্টোলজিক্যাল থিওরি বাই কান্ট, 18th সেঞ্চুরিতে গড়ে ওঠে, ডিঅন্টোলজিক্যাল থিওরি বাই কান্ট। আরেকটি হলো ইউটিলিটারিজম বাই জেরেমি বেনথাম। তো এই যে দুটো থিওরি, এবং পরবর্তীকালে এই উপযোগিতাবাদ, জেরেমি বেনথাম দ্বারা যে উপযোগিতাবাদ গড়ে উঠেছিল, সেটা পরবর্তীকালে ইমপ্রুভড হয় বাই জন স্টুয়ার্ট মিল। এই দুটি যে নরমেটিভ এথিক্যাল থিওরি, এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে ইওসি। এবার আমাদের প্রশ্ন হলো যে এই দুটো নরমেটিভ এথিক্যাল থিওরি, এটাও আদর্শনিষ্ঠ,
ইওসি এটাও আদর্শনিষ্ঠ। তাহলে তাদের মধ্যে ডিফারটা কোথায়, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো, এই দুটো থিওরিতেই বলা হয় যে একজন মোরাল এজেন্ট তাকে আনইমোশনাল হতে হবে, আবেগহীন হতে হবে। আবেগহীন হয়ে তাকে কি হতে হবে? রাশনাল হতে হবে, লজিক্যালি হতে হবে। ঠিক আছে? তাহলে এই দুটো থিওরিতে জোর দেওয়া হয় যে একজন মোরাল যে এজেন্ট তাকে হতে হবে আনইমোশনাল। সম্পূর্ণ বিপরীত কথা পাওয়া যায় এই কেয়ার অফ এথিক্সে। কেয়ার অফ এথিক্সে কি বলা হয় না, একজন মোরাল এজেন্টের থাকবে কি ইমোশনাল, তাকে ইমোশনাল হতে হবে। তার আর কি থাকবে? তার যত্নশীলতা থাকবে, কম্প্যাশন থাকবে। ঠিক আছে? তাহলে এই দুটো থিওরিতে যেখানে আনইমোশনাল, এইসব আনইমোশনাল এবং কেয়ার, কম্প্যাশন, ইমোশনাল, এই কথাগুলোকে বর্জন করা হয়েছে এই দুটি তত্ত্বকে। আর কেয়ার অফ এথিক্সে এই শব্দগুলোকে, অর্থাৎ কেয়ার, কম্প্যাশন, ইমোশনাল, এই শব্দগুলোকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এই দুটি যে নরমেটিভ এথিক্যাল থিওরি, এতে একজন মোরাল যে এজেন্ট তিনি যে নৈতিক নিয়ম তৈরি করেন, সেই নৈতিক নিয়মটাকে কি করা হয়? জেনারেলাইজ করা হয়। সর্বক্ষেত্রে সেই নৈতিক নিয়মটাকে প্রয়োগ করা হয়। পারিপার্শ্বিক যে পরিস্থিতি, পারিপার্শ্বিক যে সম্পর্কিত যে পরিস্থিতি, সেটাকে দেখা হয় না, সেই পারিপার্শ্বিক পরিস্থিতিকে বিবেচনা করা হয় না, একটা জেনারেলাইজড করা হয় একটা মোরাল স্ট্যান্ডার্ডকে। তাহলে একজন নৈতিক এজেন্ট তিনি যে নৈতিক আদর্শ তৈরি করলো, যে নৈতিক নিয়ম, রুলস তৈরি করলো, জাস্টিস তৈরি করলো, সেই রুলসগুলোকে জেনারেলাইজ করে। পারিপার্শ্বিক পরিস্থিতিতে সেগুলো বিচার করা হয় না। কিন্তু কেয়ার অফ এথিক্সে কি করা হয়? কেয়ার অফ এথিক্সে কিন্তু রুলসটাকে একেবারে বলা হয় না যে খারাপ, রুলসটা সম্পূর্ণভাবে খারাপ, একটা মোরালস রুলস, একটা মোরালস নিয়ম, নৈতিক নিয়ম সম্পূর্ণভাবে খারাপ এটা বলা হয় না। কিন্তু বলা হয় কি, এই মোরাল নিয়মটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতিটা বিবেচনা করতে হবে। ঠিক আছে? একটা জেনারেলাইজড রুলস বলে সেটাকে আমি পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা না করেই আমি সেটাকে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝে নিতে পারি। ধরো একজন মোরাল এজেন্ট, সাপোজ এক সন্ন্যাসী, তিনি প্রতিজ্ঞা করেছেন কি, বা তার জীবনে একটা রুলস করেছেন যে তিনি কখনো মিথ্যা কথা বলবে না। তাহলে এটা তার কাছে একজন মোরাল এজেন্ট হিসাবে তার কাছে এটা একটা জেনারেলাইজড রুল, ইউনিভার্সাল রুল, তিনি সর্বক্ষেত্রে এটাকে প্রয়োগ করবেন। ঠিক আছে? এবার একদিন হলো কি, তিনি একটি রাস্তার মধ্যে একটি গাছের নিচে বসেছিলেন। তো সেখান দিয়ে এক ব্যক্তি অতি দ্রুত হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে আসছে এবং সন্ন্যাসীকে বলে যে আমার পিছনে কতকগুলো ডাকাত রয়েছে, ঠিক আছে, আমি ডান দিকের রাস্তা ধরে চলে যাচ্ছি, আপনি ওই ডাকাতদের বাঁ দিকের রাস্তাটা দেখিয়ে দেবেন। তো সন্ন্যাসীর তো জেনারেলাইজ রুল রয়েছে, তিনি মিথ্যা বলবে না, কখনো মিথ্যা বলবে না। তাই ডাকাতরা যখন এসে
সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো যে অমুক ব্যক্তি কোথায়, কোন দিকে গেছে। তখন সন্ন্যাসী কিন্তু সত্য কথাই বলল। কি বলল? না, সঠিক পথ সে দেখিয়ে দিল, যে পথে সেই পথিকটা দৌড়ে চলে গেছে। তো সেখানে ডাকাতরা তাকে গিয়ে ধরে ফেলে এবং তাকে টুকরো টুকরো করে দেয়। তাহলে সন্ন্যাসী একজন মোরাল এজেন্ট। ওকে, তার মৃত্যুর পরে তিনি কিন্তু আর স্বর্গে গেলেন না, তিনি নরকে পতিত হলেন। তাহলে একজন মোরাল যে এজেন্ট, তার যে একটা রুলস, সেই রুলসটা তিনি সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করছেন। যেখানে একটা মানুষের প্রাণ বেঁচে যায়, সেখানেও তিনি সেই রুলসটাকে জেনারেলাইজ করছেন, ইউনিভার্সালাইজ করছেন। ঠিক আছে? সেখানে যদি তিনি একটা মিথ্যে কথা বলতেন, তাহলে ভদ্রলোকের প্রাণটি বেঁচে যেত। ঠিক আছে? তাহলে মোরাল এজেন্টস যে রুলসগুলো তৈরি করে, সেগুলো সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, পারিপার্শ্বিক পরিস্থিতিকে বিবেচনা করা হয় না। কিন্তু এখানে কেয়ার এথিক্স বলবে কি, যে ওই সন্ন্যাসী কিন্তু রুলস মানল, রুলসটাকে জেনারেলাইজ করলো, কিন্তু তিনি যত্নশীল হলেন না। তাহলে তিনি মোরাল এজেন্ট হিসাবে একজন রুলস পালনকারী, নিয়ম পালনকারী, কিন্তু তিনি যত্নশীল মানুষ নন। কারণ তিনি আবেগকে গুরুত্ব দিলেন না, তিনি রুলসকে গুরুত্ব দিলেন। তাই তাকে স্বর্গে তিনি যেতে পারলেন না, নরকে যেতে হলো। ঠিক আছে? তাই নর্মেটিভ, এই যে সায়েন্স, নর্মেটিভ এথিক্যাল যে থিওরি, ফেমিনিস্টের পূর্বে যে পুরুষ কেন্দ্রিক, রুলস কেন্দ্রিক, জাস্টিক কেন্দ্রিক যে থিওরি গড়ে উঠেছিল, সেইগুলোর সম্পূর্ণ বিপরীত হলো এই কেয়ার অফ এথিক্স, যেখানে কিসের উপর জোর দেওয়া হয়? নিয়মের ওপর নয়, নিয়মকে জেনারেলাইজ করার উপর নয়, নিয়মকে অ্যাপ্লাই করা হবে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির সম্পর্কগুলির দ্বারা। ঠিক আছে? পারিপার্শ্বিক পরিস্থিতির সম্পর্কগুলি বিবেচনা করে রুলসটাকে প্রয়োগ করা যাবে, কিন্তু সর্বক্ষেত্রে নয়। ওকে? তাহলে এই থিওরিগুলো পারিপার্শ্বিক অবস্থার বিবেচনা থেকে সরে আসে, সেখান থেকেই তৈরি হয় কেয়ার অফ এথিক্স, যত্নের ইতিহাস, যেখানে আবেগকে গুরুত্ব দেওয়া হয়, রুলসকে নয়। আমরা আরেকটি উদাহরণের সাহায্যে পুরুষ কেন্দ্রিক যে নৈতিকতা, যেখানে রুলসকে, জাস্টিসকে গুরুত্ব দেওয়া হয়, আর ফেমিনিস্ট বা কেয়ার অফ এথিক্স, যেখানে কম্প্যাশন, সহানুভূতি, পারস্পরিক সম্পর্ক, দায়িত্ব, এইসবের উপর যে গুরুত্ব দেওয়া হয়, এই দুটো বিষয়কে আরেকটি এক্সাম্পলের সাহায্যে আমরা একটু বুঝে নিই। ধরো একজন মহিলা, তিনি তার শারীরিক অসুস্থতার কারণে তিনি একটি ডাক্তারবাবুর কাছে গেলেন। ডাক্তারবাবু তার চেক আপ করার পরে, তার দায়িত্ব পালন করার পরে তিনি বললেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আর হয়তো 3 থেকে 4 মাস এই জগতে থাকবেন, তার আর বাঁচার আশা নেই। তখন সেই পেশেন্ট, তিনি চাইলেন কি, যে যতদিন, এই যে কয়েক মাস তিনি জীবিত থাকবেন, সেটা পরিবারের সবার সাথে সুসম্পর্ক এবং একসাথে থেকে তিনি জীবনটা এই কয়েক মাস কাটাবেন। তো হঠাৎ করে 1 মাস পরেই তিনি খুব শারীরিক যন্ত্রণা অনুভব করলেন, প্রচণ্ড যন্ত্রণা, সহ্যের অতীত। তখন তিনি চাইলেন
এবং তিনি জানতেন যে একটি রুলস আছে, এবং যে রুলসটা আইনসম্মত। কি রুলস? ডাক্তারের দ্বারা কোনো মেডিসিন বা কোনো কিছুর দ্বারা তার দেহটাকে বিনষ্ট করে দেওয়া, যাকে আমরা এথিক্সে অনেক সময় বলে থাকি কি কৃপা হত্যা। ঠিক আছে, কৃপা হত্যা। কিন্তু তিনি ডাক্তারবাবুর কাছে গেলেন, বললেন আমাকে মৃত্যুর মধ্য দিয়ে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। কিন্তু ডাক্তারবাবু সম্মত হলেন না। কেন হলেন না? তিনি বললেন যে এটা তার কাছে পাপ বলে মনে হয়। ঠিক আছে, তাহলে রুলস রয়েছে, কিন্তু ডাক্তারবাবু, এবং যে রুলসটা কিন্তু আইনসম্মত, ডাক্তারবাবুর সেক্ষেত্রে মানে এই কাজটা তিনি যদি করেন তাহলে আইনতভাবে তার কিন্তু কোনো রিস্ক থাকবে না। রুলস রয়েছেন কিন্তু এটা, কিন্তু ডাক্তারবাবু সেটাকে পাপ বলে মনে করলেন। তিনি বললেন, আপনি যতদিন জীবিত থাকবেন আমি চেষ্টা করব যে আপনাকে কতটা যন্ত্রণা থেকে, আপনার যন্ত্রণাটাকে কতটা লাঘব করা যায়, এইটুকু দায়িত্ব, সহানুভূতি, আবেগ আমি দেখাবো, কিন্তু আমি আপনাকে মৃত্যু দিতে পারবো না, কারণ সেটা আমার কাছে পাপ বলে মনে হবে। তাহলে রুলসটাকে ডাক্তারবাবু কিন্তু এই পরিস্থিতিতে অ্যাপ্লাই করলেন না। তিনি দেখালেন কি যত্ন, সহানুভূতি। হ্যাঁ, এগুলোর উপর তিনি গুরুত্ব দিলেন। ডাক্তারবাবু যেটা করলেন সেটা হলো কেয়ার অফ এথিক্স। ওকে, এবার সাপোজ ধরো যেহেতু ইনি এই কাজটা করলেন না, তখন ওই ব্যক্তি তার পরিবারের সাথে আলাপ আলোচনা করে অন্য আরেকটি ডাক্তারবাবুর কাছে গেলেন। সেই ডাক্তারবাবু কিন্তু এই কাজটা করতে রাজি হলো। ঠিক আছে, কারণ রুলস এবং সেটা আইনসম্মত। সেই ডাক্তারবাবু আবেগকে গুরুত্ব দিলেন না, কেয়ারকে গুরুত্ব দিলেন না, যত্নকে গুরুত্ব দিলেন না। তিনি করলেন কি রুলসটাকে অ্যাপ্লাই করলেন। তো তাকে একটি ভ্যাকসিনের মাধ্যমে মৃত্যুর একেবারে অতল গহ্বরে পাঠিয়ে দিলেন। তাহলে প্রথম ডাক্তারবাবু যেটা দেখালেন সেটা হলো কেয়ার অফ এথিক্স, যত্নের নৈতিকতা। আর দ্বিতীয় যে ডাক্তারবাবু তিনি যেটা করলেন সেটা হলো এটাও একটি এথিক্স, নরমেটিভ এথিক্স, কিন্তু সেটা রুলস ভিত্তিক, জাস্টিক ভিত্তিক। ওকে, তাই এটা পুরুষ কেন্দ্রিক সমস্যাযুক্ত নৈতিকতা। আর প্রথম ডাক্তারবাবুর যে কাজটা সেটা হচ্ছে কেয়ার অফ এথিক্স, যত্নের নৈতিকতা। আজকের ক্লাস শেষ করার আগে আমরা এই কেয়ার অফ এথিক্সের উপর এই প্রথম পর্বের পর আরেকটি পর্ব তৈরি করব, কারণ এই ক্লাসটা অনেকটা দীর্ঘ সময় ধরে হয়ে যাচ্ছে। তাই সময়ের বিভাজন করে আমরা এই যত্নের নৈতিকতার উপর দ্বিতীয় পর্ব আমরা বা দ্বিতীয় ক্লাস আমরা করব, যেখানে যে পর্বে আমাদের আলোচনার বিষয়টা থাকবে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কেয়ার এথিক্স, অর্থাৎ কোন ব্যাকগ্রাউন্ডে, কোন ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডে এই যত্নের নৈতিকতা এর উৎপত্তি হয়েছে, এবং এই যত্নের নৈতিকতার আসলে প্রবর্তক কারা, এবং তারা কিভাবে যত্নের নৈতিকতাকে পুরুষতান্ত্রিক নৈতিকতা থেকে ভিন্ন করে তাদের তত্ত্বকে ডেভেলপ করেছিলেন। ঠিক আছে, কারণ আমরা
আজকে শুধু দেখলাম যে যত্নের নৈতিকতা আসলে কি এবং যত্নের নৈতিকতা কোন ধরনের এথিক্যাল থিওরি, এই দুটি অংশ আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম।